বিনিয়োগের তালিকা জনসমক্ষে নিয়ে আসতে পারে। মুখ্যমন্ত্রীর ভাষণে বিভিন্ন সময় আমরা আকাশ ছোঁয়া কিছু কর্মসংস্থানের ঘোষণা শুনেছিলাম। মুখ্যমন্ত্রীর বিভিন্ন ভাষণে বহু কর্মসংস্থানের গল্প আমরা শুনেছি, বহু চাকরির পরিসংখ্যান শুনেছি, কিন্তু সরকার শ্বেতপত্র প্রকাশ করে সেই তথ্য মানুষের সামনে নিয়ে আসতে পারেন। যারা বিভিন্ন সময় বিনিয়োগের কথা বলেছেন তারা রাজ্যের অর্থনৈতিক সমীক্ষায় তাদের বক্তব্যগুলোকে কার্যত অনুপস্থিত রেখে দিয়েছেন। গতকাল অমিত মিত্র টুইট করে যে খবর জানিয়েছেন যে করোনা কালে এই রাজ্যের এমএসএমইতে ৬৩,০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কোথা থেকে এলো এই টাকা? কোন শিল্প নতুন করে খুললো পশ্চিমবঙ্গে? রাজ্যের মুখ্যমন্ত্রী লাগাতার ভাবে বলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের সমস্ত কিছু বন্ধ আছে করোনার কারণে, মানুষ অনাহারে আছে, রাজ্য সরকার তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, কেন্দ্রীয় সরকারের কোনো সহযোগিতা নেই। মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে তোমরা টাকা দাও, উনি ওনার ভাষায় বলেছেন যে কেন্দ্র টাকা দেয় যে আমি তাদের হিসাব দেব। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন জীবন এবং জীবিকা স্তব্ধ হয়ে গেছে করোনার কালে, কেন্দ্র সরকারের কোথাও কোনো সহযোগিতা নেই, রাজ্য প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হচ্ছে, কেন্দ্রের বঞ্চনা তত্ত্ব আমরা বারবার শুনেছি। কিন্তু আজ অমিত মিত্র কার্যত বেলা শেষে তিনি কেন্দ্রের সহযোগিতার কথাই পশ্চিমবঙ্গের মানুষের সামনে একটু ঘুরিয়ে তুলে ধরেছেন, আবার তাকে অভিনন্দন জানাচ্ছেন। তিনি বলছেন ৬৩,০০০ কোটি টাকা সরকারি ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে বিনিয়োগ করা হয়েছে এমএসএমইর ক্ষেত্রে। আপনাদের মনে থাকবে যে কেন্দ্রীয় সরকার করোনা কালে মানুষের সঙ্গে যে অসুবিধা তৈরি হয়েছিল, এই করোনা অতিমারির সময় এই অভূতপূর্ব পরিস্থিতিতে অর্থনৈতিক ব্যবস্থা যাতে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য ২০ লক্ষ কোটি টাকার একটা প্যাকেজের ঘোষণা করে। এখানে ফেব্রুয়ারি মাসে যারা ঋণ নিয়েছিলেন সরকারের বিভিন্ন ব্যাংকের থেকে, যে সমস্ত এমএসএমই সেক্টরে যাদের সম্পূর্ণ কাজকর্ম বন্ধ থাকার কারণে তারা কর্মচারীদের বেতন দিতে পারছিলেন না, ব্যাপক কর্মসংস্থান সংকোচনের সামনে যখন তাদের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামগ্রিকভাবে রাজ্য পৌঁছে গিয়েছিল, তখন কেন্দ্রীয় সরকার কোনো গ্যারান্টি ছাড়াই, কোনো সিকিউরিটি ছাড়াই যে ঋণ দিয়েছিল সেখানে ক্ষেত্রে ২০% বৃদ্ধির ব্যবস্থা করেছে, আরো ২০% টাকা সেখানে দিয়ে। এখন প্রশ্ন হলো, একটা কারখানা যদি ১ কোটি টাকা তার ঋণ থাকতো ব্যাংকের কাছে, সেখানে যদি ১৫ জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল, করোনা কালে সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়ার ফলে ওই ১৫টি মানুষ কর্মচ্যুত হয়েছে বা তাদের সংস্থা টাকা দিতে পারছে। সেই সময় কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়ে তাদের আরো ২০ লক্ষ টাকা করে ঋণের ব্যবস্থা করেছিল, যাতে তারা তাদের বকেয়া মেটাতে পারে এবং তাদের বন্ধ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটার মধ্যে আরো গতি সঞ্চার করতে। এক্ষেত্রে নতুন করে কোথায় কর্মসংস্থান? যে এমএসএমই শিল্প পশ্চিমবঙ্গে ছিল, যারা এক্সিস্টিং, যে সমস্ত প্রোডাকশন হাউসের কাজকর্ম চলছিল, করোনার জন্য যাদের বন্ধ হয়েছিল, তাদের সম্পূর্ণ চালু করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়নি বা রাজ্য সরকারের সেই উদ্যোগ নেওয়ার ক্ষমতা নেই। সেখানে কেন্দ্রীয় সরকার তাদের আবার নতুন করে ২০% ফার্দার লোনের ব্যবস্থা করে দিয়ে তাদের সংস্থাটাকে, পুরো প্রসেসটাকে চালু রাখার ব্যবস্থা করেছেন। আজকে অমিত মিত্র বলছেন কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে তাদের পরিসংখ্যান অনুযায়ী ১ কোটি টাকা যদি কোনো ক্ষেত্রে বিনিয়োগ হয় ৩৬ জনের কর্মসংস্থান হতে পারে। এবার কত ঋণ দিয়েছেন সেটাকে ডাউনলোড করে সেটাকে ৩৬ দিয়ে গুণ করে একটা কর্মসংস্থানের হিসাব মানুষের সামনে তুলে ধরেছে। সুস্থ স্বাভাবিক মানুষ
তারা দেখেছে তাদের প্রতিবেশীরা কি কজন নতুন চাকরি পেয়েছে। নির্বাচনের আগে, নির্বাচনের বিধি ঘোষণা হয়ে যাবার পর তারা নতুন তথ্য মানুষের সামনে নিয়ে আসছেন। সম্পূর্ণ অসত্য, সম্পূর্ণ বিভ্রান্তিকর, আদপে মিথ্যাচার। গোটা 10 বছর যাবৎ যিনি এই রাজ্যের অর্থ ব্যবস্থার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কার্যত এই রাজ্যটাকে একটা ডেপ ট্র্যাপে ঢুকিয়ে দিয়ে চলে গেলেন যাবার আগে, যিনি 1,94,000 কোটি টাকা ঋণ থেকে শুরু করে 5 লক্ষ কোটি টাকার সীমার দোরগোড়ায় পৌঁছে দিলেন, যিনি অর্থমন্ত্রী হওয়ার সময় বলেছিলেন we have entered into a vicious circle, আমরা পাপ চক্রের মধ্যে ঢুকে পড়েছি, সিপিএম এর পাপ কর্মের ফল আমাদের ভোগ করতে হচ্ছে। আজকে তিনি চলে যাবার সময় কোনো নতুন দিশা দেখাতে পারলেন না। সুস্থ অবস্থায় বাড়িতে বসে থাকলেন তিনি, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ভোটার অ্যাকাউন্টে কার্যত তিনি তার ম্যানিফেস্টো পড়লেন। অনেক অবাস্তব ঘোষণা আমরা সেদিন শুনেছিলাম। সেদিন শুনেছিলাম কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যের প্রকল্পের নাম করে কিভাবে চালানো হয়েছে। এই সরকার আজকে বিভিন্ন সময় এই সরকারের বিরুদ্ধে এতদিন পর্যন্ত গ্রাম বাংলায় অভিযোগ উঠেছিল চালচোর সরকার, ট্রিপল চোর সরকার, তারপরে হলো টিকাচোর সরকার, এখন এই সরকার শিল্পচোর সরকার। এটা নতুন একটা সংযোজন তাদের মধ্যে চলে এলো। যে শিল্প তৈরি আছে, যে শিল্প দীর্ঘদিন ধরে ব্যাংকের সঙ্গে সহযোগিতায় ব্যবসা করছে, কেন্দ্র সরকার সেই শিল্পের পুনরুজ্জীবনের জন্য, তাকে সার্ভাইভ করাবার জন্য, শিল্পে কর্মরত মানুষরা যাতে তাদের কর্মচ্যুত যাতে না হন, তাদের বাঁচিয়ে রাখবার জন্য যখন ব্যবস্থা করলো, তখন এই প্রকল্প চুরি করার ব্যবস্থা করছে এই সরকার। এই সরকার প্রধানমন্ত্রী আবাসের নাম বদলেছে, এই সরকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম ভিন্ন নামে করেছে, এই সরকার প্রকল্প চুরির ব্যবস্থা করেছে, এই সরকার টিকা চুরির এই সরকারের বিরুদ্ধে অভিযোগ এসছে, এই সরকার স্লোগান চুরির অভিযোগ সরকারের নামে এসছে, এবং সর্বশেষ যেটা এলো, এটা সার্বিকভাবে এটা একটা শিল্প চুরির ব্যবস্থা মানুষের সামনে নিয়ে এলো। গতকাল বিহারের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি মোষের খাবার খেয়ে নিয়েছিলেন এবং স্কুটারে করে মোষ বিভিন্ন জায়গায় ডেলিভারি করার রসিদ রেখে দিয়েছিলেন সরকারি তথ্যে, সিবিআই তদন্তের পর এই মুহূর্তে যিনি জেলে আছেন, তার কিছুদিন আগে পর্যন্ত সোনিজির আশীর্বাদে তিনি রেলে ছিলেন, রেল থেকে জেলে গেছেন, তার সুযোগ্য পুত্র কালকে এখানে এসেছিল। আমি জানি না তিনি খৈনি বা গুটকা খান কিনা, না খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভালো। মানে তিনি বা তার বিহার প্রদেশে যে মানুষরা জন্মেছেন, যে হিন্দিভাষী মানুষরা, তাদের নারীর টান আছে, যারা কর্মসূত্রে বা বৈবাহিক সূত্রে বা অন্য কোনো সামাজিক কারণে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তারা মানে সেই গুটকাখোর মানুষগুলো, পানপরাগ মুখে নেওয়া মানুষগুলো, সেই খৈনিখোর মানুষগুলো, যাদের থুতুতে পশ্চিমবঙ্গের লোহার রডে যাতে জং না লেগে যায়, যার জন্য তৃণমূল কংগ্রেস সদা সচেষ্ট ছিল। আজকে সেই গুটকাখোরদের নেতা কালকে এসেছিলেন নবান্নে। অবশ্যই এই শব্দ চয়ন, এই বিশেষণ এই মুহূর্তে শাসক দলের বিভিন্ন স্বনামধন্য নেতাদের থেকেই আগত। আপনাদের সংবাদ মাধ্যম বিভিন্ন সময় ফলাও করে বারবার সকাল থেকে রাত্রি পর্যন্ত তা দেখিয়ে যান। সেই ভদ্রলোক যিনি কালকে এসেছিলেন, আমরা সম্পূর্ণ নির্বাচনী রীতিনীতিকে অগ্রাহ্য করে, অস্বীকার করে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবার পর তিনি নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। নবান্ন থেকে বেরিয়ে সেই চত্বরে কার্যত তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইলেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেন। এটা নির্বাচন বিধিভঙ্গের সামিল। আরেকজন আসছেন শুনছি, তিনিও নৈতিক সমর্থন দিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশ থেকে। বাংলার মানুষ, বাংলার রাজনীতি উদ্বেল হয়ে উঠবে হয়তো আগামী দিনে তার আশীর্বাদের কারণে বা তার ওই
সাপোর্টের কারণে। আরেকজন আছেন কংগ্রেস ভেঙে দল তৈরি করেছিলেন মহারাষ্ট্রে, এনসিপি, শরদ পাওয়ার, উনিও নাকি সমর্থন করেছেন। এরা সবাই আসছে। এর আগের দিন ভাইজানের ব্রিগেডে আমরা দেখলাম ডি রাজা, সীতারাম ইয়েচুরি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেল। মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দলের সভাপতি শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, তারা যখন পশ্চিমবঙ্গে আসেন তখন তারা বহিরাগত। তাহলে এখন যারা সমাগত হচ্ছেন মুখ্যমন্ত্রীর দুয়ারে, তাদের সম্পর্কে উনি কি কথা বলেন? ভারতীয় জনতা পার্টি এ বিষয়ে কোনো চিন্তিত নয়। এরকম আরো সবাই আসুক, একটা বর্ণময় রাজনৈতিক মঞ্চ আমরা দেখব পশ্চিমবঙ্গে। এমনি তো ভাইজানের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের রাজনৈতিক জল অনেকটা ঘোলা হয়েছে এবং রাজনৈতিক চর্চার বিষয়টা অনেকটাই মূল কেন্দ্র থেকে দূরে সরে গেছে। এখন রাজনীতি ভাইজানের আবর্তে ঘুরছে। এর মধ্যে থেকে আরো যদি কিছু লোকজন এসে ওই 2019-এর নির্বাচনের আগে ঠিক যেভাবে আমরা নবরত্ন কারি খাওয়ার জন্য বাঙালি প্রস্তুত ছিল, মানে 9টা মঞ্চে 9 দলের নেতা নিয়ে মুখ্যমন্ত্রীর অস্থির পদচারণা দেখেছিল, তারপরে যদি এরা আসেন একটু ভালো লাগবে। কারণ এর মধ্যেই কালবৈশাখী আসবে। এমন সময় নির্বাচন হয়েছে যে সময় আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়। এই কালবৈশাখীর মধ্যে যদি একটু দক্ষিণা বাতাস নিয়ে ওরা এদিক ওদিক থেকে আসেন, নিঃসন্দেহে ভালো লাগবে। কিন্তু যদিও এদের কোনো ফুড ভ্যালু নেই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন, তৃণমূল কংগ্রেস বোঝে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য দল বোঝে। তাই এদের সম্পূর্ণ দূরে সরিয়ে দিয়ে আজকে যে রাজনীতি পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, এই রাজনীতি আমরা মানুষের দরজায় গিয়ে বলছি এটাই যে আপনারা কোন রাজনীতি চান। নতুন করে পশ্চিমবঙ্গের বিভাজন চান, নতুন করে পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের ভোটারদের, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যক্তিত্বদের কেউ ব্ল্যাকমেইল করবে, সরাসরি দীর্ঘদিনের জেতা সাংসদদের উপরে দাঁড়িয়ে কেউ ছিনিয়ে নেবার কথা বলবে, ভাগিদারির কথা বলবে, তারপরে এই গোটা দেশটা ভাগের মুক্ত কথা বলবে। আবার 1947 সালের আগে পশ্চিমবঙ্গ ফিরে যাবে কিনা, আবার তার সেই অতীতের রেকর্ড গুলো। আমি জানি না আমাদের সিপিএম এর এখন সর্বোচ্চ নেতা মোহাম্মদ সেলিম কিভাবে গ্রুমিং করেছেন। কারণ অতীতের তার যে বক্তৃতা, যে ভাষণগুলো আছে, যে করোনা নিয়ে তার যেসব ঐতিহাসিক বক্তৃতা তিনি রেখেছিলেন, আজকে সেগুলো পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে সমর্থন করবে কিনা সেটা নিয়ে চিন্তা করবে। আমাদের বক্তব্য এটাই, আমাদের রাজনীতি অত্যন্ত স্পষ্ট। এই সাম্প্রদায়িক মেরুকরণের বিরুদ্ধে, এই ঘৃণ্য পশ্চিমবঙ্গের থাবা বসানোর বিরুদ্ধে, পশ্চিমবঙ্গকে ভাগিদারির নাম করে পশ্চিমবঙ্গ ভাঙার চক্রান্তের বিরুদ্ধে বিজেপি শেষ পর্যন্ত লড়াই করবে। ধন্যবাদ। যে কথা আপনি বলছিলেন বহিরাগতদের আসার কথা, তেজস্বী যাদব, অখিলেশ যাদবের নাম না করে আপনি বললেন, কিন্তু একটা চর্চা শুরু হয়েছে যে তৃণমূল অনেকদিন ধরে বলতো আপনারা বহিরাগতদের উপর ভরসা করে রয়েছেন, এখন আপনারাও তৃণমূলের বিরুদ্ধে একই হাতিয়ার পেয়ে যাচ্ছেন যে ওরাও বহিরাগতদের নিয়ে চলছে। এই একটা কোনো বাধ্যবাধকতা কি তৈরি হচ্ছে যে দুই দলকেই বহিরাগতদের উপর ভরসা করতে হয়? একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের সভাপতি, তার সাধারণ সম্পাদক, তার এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, তারা আসবে না? এটা তো পারসেপশনে আমরা প্রথম দিন থেকে বলছি ভুল আছে। আমাদের পরিবার বড় পরিবার, আমাদের পরিবার সমন্বয়ের পরিবার। তৃণমূলের পরিবার দুজনের পরিবার, ছোট পরিবার, সুখী পরিবার, ওরা বেশি মানুষকে ভালো লাগবে নিতে চায় না। কারণ ছোট ফ্ল্যাট, আমাদের বড় বাড়ি, তো দুটো বাড়ি লাগানোর মধ্যে একটা তফাৎ আছে, সেটা তারা করছে। এখন কেউ যদি বিশ্বাস করে যে তেজস্বী যাদব এসে বক্তৃতা করবে আর গোয়া বাগানের সমস্ত মানুষ হই হই করে ছুটে এসে হাতে খৈনির প্যাকেট কিনে নিয়ে সবাই ভোট দিয়ে দেবেন তৃণমূল কংগ্রেসকে, বা কেউ যদি মনে করেন অখিলেশ যাদবের বক্তৃতা শুনে সুদূর উত্তরবঙ্গের পুরো প্রত্যন্ত গ্রামের মানুষ তার বক্তৃতায় প্রভাবিত হয়ে নতুন করে তৃণমূলের
ছাড়া পতাকা আবার ধরে নেবেন। কেউ যদি মনে করেন কৃষক নেতা শারদ পাওয়ারের বক্তব্য শুনে আরামবাগের ভোটার ফলাফলটাই পুরো ঘুরে যাবে, আলু চাষিরা তৃণমূলের পক্ষে যাবে, যাদের আত্মহত্যাটাকে কার্যত পারিবারিক কলহ বলে তৃণমূল চালিয়েছিল, তাহলে তারা আনন্দিত হতে পারে। আমি তো আবার বলছি, এটার কোনো ফুড ভ্যালু নেই, আমরা এ নিয়ে চিন্তিত নয়, কিন্তু যে পারসেপশনটা এখানে তৈরি করা হয়েছে, যে অপপ্রচারটা চলেছে, যে নতুন ন্যারেটিভ তৃণমূল কংগ্রেস উগ্র প্রাদেশিকতার রাজনীতি নিয়ে এসেছিল, আজকে সেই পথে, সেই নিজেদের হাঁটা পথেই আজকে তারা, আমি সখাত সলিলে ওই তো আছে না ওই রকম, দোষ কারণ নয় আমারই, সেই সময়টুকুনি এসে গেছে। আমরা এইটুকুনি মনে করিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক কারণেই মানুষের কাছে সকলকে নিয়ে আসতে পারে। সমস্ত অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের স্বাগত। ইতিহাস না জানা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলকে আবার স্বাগত। উনি সারা পশ্চিমবঙ্গে এসে বক্তব্য রাখুন কংগ্রেসের সম্পর্কে। উনি আবার পশ্চিমবঙ্গে এসে সীতারাম ইয়েচুরির হাত ধরে উনি একবার বলুন, আবার যে কি সুন্দর বলছিলেন বিপিন পালের গল্প, একবার বলুন 150 বছর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উদযাপিত হচ্ছে, কোথাও কংগ্রেস বা তৃণমূলের কোন সভা হয়েছে চিত্তরঞ্জনের জন্য? তোমরা সাংবাদিকরা একটা ইনস্ট্যান্ট দেখাতে পারবে গোটা পশ্চিমবঙ্গে 150 বছর চলছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের, নেতাজি সুভাষচন্দ্র বসুর দীক্ষাগুরু, কলকাতা কর্পোরেশনের আধুনিক চেহারা, কলকাতায় কর্পোরেশন আন্ডারে তার শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা যিনি ইন্ট্রোডিউস করেছিলেন, যিনি মাত্র তার 8 বছরের রাজনৈতিক জীবনে গোটা ভারতবর্ষের রাজনীতিকে প্রভাবিত করেছিলেন, যিনি কংগ্রেসের নির্বাচিত সভাপতি হয়েছিলেন, যিনি কলকাতার মাটিতে দাঁড়িয়ে গান্ধীজির খিলাফত আন্দোলনের ডাককে বিরোধিতা করেছিলেন, নিজেদের বক্তব্যকে এস্টাবলিশ করবার জন্য কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বদের কথাকে যিনি প্রভাবিত করেছিলেন, সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যার লিগ্যাসি কংগ্রেস করছে আজকে 150 বছরে কোথাও ওই বিধান ভবনে কোনোদিন উৎসব দেখেছেন? কোনোদিন দেখেছেন তৃণমূল যে নামটা সঙ্গে রেখে দিয়েছে কংগ্রেস? তৃণমূল তো হওয়ার সাহস হয়নি, কংগ্রেসকে জুড়ে রেখেছে। দেশবন্ধু চিত্তরঞ্জন সম্পর্কে এই 150 বছর একটা কথা উচ্চারণ করেছে। এইসব রাজনীতি নিয়ে আমরা চিন্তিত। সুমিতা, সেটা হচ্ছে যে আব্বাস সিদ্দিকী যে ব্রিগেডে বক্তৃতা দিলেন বা প্রচুর লোক এলো, আজকে দেখা যাচ্ছে যে আইএসএফ এর সমর্থকদের বাড়ি থেকে বোমা, গুলি ইত্যাদি পুলিশ উদ্ধার করেছে। কি বলবেন? তাদেরকে ধরা হচ্ছে ভাঙড়েতে, আইএসএফ এর সমর্থকদের বাড়ি থেকে এইসব উদ্ধার করা হচ্ছে, কোনোভাবে যুক্ত আছে এই দুটো বিষয়? কি বলা যায়, আমরা তো জানি এরা একটা বিশেষ ধরনের শান্তিকামী মানুষ। এই আইএসআই না আইএসএফ কিসব নাম আছে, এরা সেকুলার হয়েছে। বাংলার মানুষ আমাদের সাম্প্রদায়িক মনে করছে, ওদের যদি সেকুলার মনে করে করবে। আমাদের মাথা খোলা কপাল দিয়ে শ্রমিক ভট্টাচার্য সাম্প্রদায়িক, আর মাথায় একটা আমি কেচ করে দিলি আমি সেকুলার, এটা তো হতে পারে না। এটা মানুষ সুষ্ঠু চিন্তা করবে। এদের সঙ্গে এরা মাঝখানে একটা পেয়ে গেছে রসদ, কারণ পরিস্থিতি জমি তৈরি করে দেওয়া। দীর্ঘ 34 বছরের সিপিআইএম এর রাজনীতি বন্ধ কারখানার গেটে দাঁড়িয়ে মন্দির মসজিদ লড়াই নয়, সেই রুটি রুটির লড়াই। সিপিআইএম এর এই রাজনৈতিক অবস্থান এবং গত 10 বছরের লাগাম ছাড়া দোষণ তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতির কারণে আজকে এই সমস্ত ফোর্স পশ্চিমবঙ্গে মাথা তুলে দাঁড়ানোর সাহস করছে। ওয়েসির মতো নেতারা কলকাতায় আসবে, এসে সভা করবার সাহস দেখাচ্ছেন, এবং এরা আজকে টার্মস এন্ড কন্ডিশন ডিকটেট করবে। ওই নেতা, এসব কংগ্রেস কোনো ব্যাপার নয়, সিপিএম কোনো ব্যাপার নয়, নেতা ওই। আমি আবার বলছি, তৃণমূলের অনুপ্রেরণার কারণেই এটা হয়েছে। তৃণমূলের অনুপ্রেরণায়, মোহাম্মদ সেলিমের প্রযোজনায় বিধ্বস্ত ভগ্নদশায় বামফ্রন্ট এবং মুর্শিদাবাদ কংগ্রেসের এই জোট, এই জোটের আমরা ভবিষ্যৎ কি, এই জোট পশ্চিমবঙ্গে কোথায় নিয়ে যেতে পারে, পশ্চিমবঙ্গের মানুষ এটা বিচার করবে। এবং বিশেষ ধরনের শান্তিকামী মানুষদের সম্পর্কে আমাদের দায়িত্ব বাংলার মানুষকে সচেতন করার, যে বিভাজন নয়, সাম্প্রদায়িকতা নয়, সমন্বয়ের রাস্তায় চলুন। পশ্চিমবঙ্গকে 44 বছর পরে একটা নতুন ন্যারেটিভ পশ্চিমবঙ্গে তৈরি করুন। পশ্চিমবঙ্গের শিল্পায়ন ঘটুক, কর্মসংস্থানের সুযোগ দিন। দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী তিনি হচ্ছেন কখনো সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন, কখনো মঞ্চে নাচছেন,
প্রিয়াঙ্কা গান্ধী তিনি চা পাতা তুলছেন, দরিদ্র বাড়ি গিয়ে বাচ্চাকে কোলে তুলছেন, কি হচ্ছে, মানে কি কারণ, কি মনে হচ্ছে আপনাদের? কোনো কাজ না থাকলে মানুষ কি করবে? এত কাজ নির্বাচন চাই না। নির্বাচনটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে কোনো মানুষের যদি পর্যাপ্ত অন্নসংস্থান, বাসস্থান বা অন্য সমস্ত কিছুর ব্যবস্থা থাকে, আর তার যদি কাজ থেকেও কোনো কাজ না থাকে, তাহলে সে কি করবে? কংগ্রেসের রাজনৈতিকভাবে অকুল সমুদ্রে পড়ে গেছে, আরো গভীর সমুদ্রের দিকে এগোবে, সেই জন্য সাঁতার কেটে প্র্যাকটিস করছে। অমিত শাহ, মোদি, নাড্ডা এদের কতগুলো সভা হবে বা কি হবে কিছু আপনাদের এর মাঝখানে ইলেকশনের আগে কতগুলো সভা হবে বা কিছু আপনাদের? সর্বভারতীয় দল, আমি আবার বলছি, বড় দল। এই পরিবারের প্রত্যেক ছেলে মেয়ে তো চাইবে তার কাছে গুরুজনরা আসুক, গার্জেনরা আসুক, যে যার আবদার করবে। কারণ আবদার তো ফেলে দেওয়া যাবে না। সবাই বলছেন আমার ওপরে যেতে হবে, আমার সাব ডিভিশনে যেতে হবে, আমার বিধানসভায় যেতে হবে। সবাইকে মিলিয়ে মিশিয়ে দুটো 54টা বিধানসভার মধ্যেই যাতে সর্বভারতীয় অন্তত 3জন নেতার যাতে একটা স্পর্শ থাকে, মানে সব জায়গাতেই যাতে তৃণমূলকে একটু অনুরাগের ছোঁয়া নিয়ে যাওয়া যায়, তার জন্য পার্টি সচেষ্ট এবং তারাও আগ্রহী। সবিতা, তৃণমূল বলছে যে ওয়াইসি বিজেপিরই বিটিং, তো ওয়াইসি যদি ভোট কাটে তাতে আপনাদেরই লাভ হবে, কি বলবেন? তৃণমূলের জোট হচ্ছে, সভাপতি বলেছেন আজকে, ওয়াইসির যে সভাপতি পশ্চিমবঙ্গে, উনি আজকে বলেছেন যে আমরা তৃণমূলের বিটিং হতে তৈরি। কিন্তু এটা হচ্ছে রাজনীতির কারবারি, এই পরিস্থিতি দেশ ভাঙার ছক। এদের কর্মকাণ্ড দেখে বুঝতে পেরেছে আমরাও যা করছি আর তৃণমূলও যে সমস্ত কাজ অতীতে করেছে তার মধ্যে একটা সিমিলারিটি আছে, একটা কাছাকাছি আছে, আত্মীয়তার সন্ধান পাচ্ছে। সেগুলো ওরাও বলেছে আমরা তৃণমূলের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত। শুনতে একটা জল্পনা সকাল থেকে চলছে, তাই জন্য প্রশ্নটা আপনাকে সোজাসুজি করতে চাই। একটা কথা হচ্ছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের 7 তারিখের ব্রিগেড সভায় জয়েন করার কথা চলছে, এটা কতটা সত্যি, কিছু বলতে পারবেন? সৌরভ গঙ্গোপাধ্যায় শুনেছিলাম তো বিশ্রামে ছিলেন, শরীর ভালো হয়ে এই রোদে যদি প্র্যাকটিসে আসেন, মানে জাস্ট খেলার আগে ওয়ার্ম আপে মানুষ মনে হচ্ছে এরকম চাইছে, এরকম চাইলে ওনার যদি মনে হয় যে এই ওয়েদার এখন ভালো, ভাববেন। जामिरुल हसन मीम के जो पश्चिम बंगाल के नेता है, उन्होंने कहा है कि टीएमसी अगर चाहे तो हम उन सीटों पर जीतने में मदद कर सकते हैं टीएमसी के, जिस पर टीएमसी पिछले 10 सालों से नहीं जीता। क्या कहेंगे? यही तो हम लोग बोलते आ रहे हैं, पिछले कई साल से हम लोग यही बोल रहे हैं कि तृणमूल का जो रवैया रहा पूरा पश्चिम बंगाल, तृणमूल जैसे सरकार चला है, तृणमूल जैसे माँ दुर्गा का विसर्जन के ऊपर रोक लगा दिया और मुहर्रम का प्रोसेसन करने दिया, तृणमूल जैसे सरस्वती पूजा लेकर अपने आप में कंट्रोवर्सी में चला गया, तो तृणमूल का जो इमाम हुआ चिन्हाता दिया, तृणमूल सरकार ने जो काम किया उसका जो नैरेटिव रहा है, कोई नेता खड़ा होकर बोल रहा है मिनी पाकिस्तान है, कोई नेता हुआ जा करके बोल रहा है कि इधर ऐसे किसी भी काम नहीं करना चाहिए जिसमें संख्यालुओं का मन में थोड़ा सा ठेस हो, ये जो उसका बर्ताव रहा पूरा, तो ये देखकर मीम को ऐसा लगा अरे ये तो हमारा ही है, तो एक अपनापन महसूस हुआ उसका। और इतना सुंदर माहौल है, बसंत आ गया, पूरा इस ऋतु है, बंगाल तो जगह तो खराब नहीं है ना, इधर 6 ऋतु का समावेश होता है, इसमें एक अपनापन, चुनाव का साथ व्यापार, तो मीम आ रहा है, हम लोग जो बोला वही होने वाला है। তারকা প্রার্থী কতজন হবে? তার কারণ শ্রাবন্তী বলছেন যে তিনি প্রার্থী হতে পারেন, নিউজ দিচ্ছেন, হিরণ, যশ, এরকম তারকা প্রার্থী আপনাদের কতজন? এটা আমি কি করে বলতে পারবো বলুন, আমি খুব ভয়ে আছি তারকা নই বলে। মানে তারা কি দাঁড়াবেন এরকম সম্ভাবনা রয়েছে? যারা জয়েন করেছেন টলি পাড়ার তারা কি দাঁড়াবেন এরকম সম্ভাবনা রয়েছে? টলি বিষয়টা তা নয়, দল যাকে মনে করবে যে গ্রহণ যোগ্যতা আছে, মোটামুটি এ গেলে এ হাত নাড়লে ওদিক থেকেও মানুষ হাত নাড়বে,
এরকম যাদের মনে পড়ে বলছি কংগ্রেস আর আইএসএফ এর এই তো জট এখনো কাটলো না, আজকেও বৈঠক হলো, কি বলবেন? সব মিলে মিশে এক হয়ে গেছে। আরে যে গরু দুধ দেয় তার একটু লাঠি খেতে হবে না? একসঙ্গে জোট করেছে, তার ব্রিগেডে সামিল হয়ে ভাষণ দিয়েছে। আর অধীরবাবু তো বলেছেন তার জীবনের সবচেয়ে বড়, সত্যি কথা বলেছেন, স্পষ্টবাদী মানুষ, উনি তো বলেছেন যে প্রথম এত বড় সভায় ভাষণ দেওয়ার সৌভাগ্য তার হয়েছে। যার সভায় এত বড় সভায় সুযোগ হয়েছে, যে জোটের নেতা, তার কথা তো শুনতে হবে। আচ্ছা, আজকে উত্তরপাড়ায় রথযাত্রা আটকে দেওয়া হয়েছিল, সকাল থেকে তৃণমূলের সঙ্গে গন্ডগোল, তাদের অভিযোগ যে তাদের দিকে কটূক্তি, তাদের পার্টি অফিসে মাইক বাজিয়ানো হচ্ছিল। একটা কোনো জায়গায় কেউ আমাদের ভিডিও ক্লিপিং শোনাতে পারবে, বক্তৃতা শোনাতে পারবে যে আমাদের কেউ কখনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা কোনো বড় নেতার বিরুদ্ধে কোনো অশালীন কথা ব্যবহার করেছে, আর তৃণমূল যেভাবে আক্রমণ করছে? আমরা তো ওদের সঙ্গে পুলিশ আছে এখনো, যেহেতু এমসিসিটা খুব ভালোভাবে চেপে বসেনি, বেলা শেষে এখনো কিছু লোক মাথা উঁচু করে লাফালাফিরা করছে। আমরা বলছি আমরা শান্তি চাই, কিন্তু তৃণমূল শুনছে না। আমরাও কতদিন আমাদের কর্মীদের আটকে রাখতে পারি? শ্রমিকরা, আপনি তেজস্বী যাদব এসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সেটা নির্বাচনী বিধিভঙ্গের বলেও অভিযোগ করেছেন। আজকে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী তিনি এখানে একটি সভায় কীর্তন শিল্পীদের একটি অনুষ্ঠান, সেখানে তিনি বলেছেন যে 70 বছরের বেশি শিল্পীরা ভাতা পাবে, বাংলায় ক্ষমতায় এলে 60 বছরের বেশি সকলকে 1000 টাকা করে ভাতা দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দিয়েছে, নির্বাচনের ঘোষণা হয়। নির্বাচন ঘোষণার পরেই তো নির্বাচনী ইস্তাহার বের হয়ে যায়, উনি খবরটা লিক করে দিয়েছেন, এরকম একটা অভিযোগ করতে পারে, তাহলে সেটা ছিল। কিন্তু নির্বাচন তো প্রতিশ্রুতি, নির্বাচনী প্রচার মানে কি, সরকারে এলে আমরা কি করবো তার প্রতিশ্রুতি, আমাদের রোডম্যাপ কি সেটা বলা। এখন তো আমাদের নির্বাচনটা ঘোষণা হওয়ার পরেই রাজনৈতিক দল তার ইস্তাহার প্রকাশ করে, এখনো পর্যন্ত কোনো দল করেনি, আমরাও করি। কি কি থাকবে ইস্তাহারে বড় নেতারা জানেন, উনিও জানেন কি আমাদের আছে, সে একটা দুটো পয়েন্ট বলেছে, এতে নির্বাচনী বিধি ভঙ্গের আরো বলবে, আরো আছে। অমিত শাহ যেদিকে লক্ষ্য রাখবে, জেপি নাড্ডা যেদিকে লক্ষ্য রাখবে, ওই আন্ত এসছেন কি? তাহলে সেই ঠোকারটা শুনেছি, ঢোকার সময় বলে গেছেন যে আমরা যেরকম সহযোগিতা করছি, ডাক পাচ্ছি, যারা দল বদল করে বিজেপিতে গেছে তারাও যেন ডাক পায়, তারাও যেন না বাঁচতে পারে। কুণাল ঘোষের সঙ্গে বিজেপির তো কোনো বৈরিতা নেই। বিজেপি বারবার কুণাল ঘোষের অসহায়তার কথা মানুষের সামনে বলার চেষ্টা করছে, টিভি প্যানেলে বলেছে, বক্তৃতায় বিজেপি নেতারা বলেছে যে কুণাল ঘোষের সঙ্গে যে আচরণ পশ্চিমবঙ্গ সরকার করেছে এত অমানবিক, হ্যাঁ, এই ধরনের দৃষ্টান্ত যে স্থাপন করেছে পশ্চিমবঙ্গ সরকার, এত অসহিষ্ণু সরকার আমরা ভারতবর্ষে কোথাও দেখিনি। একটা মানুষ অসুস্থ, একটা মানুষ বারবার বলছেন আমাকে চিকিৎসার সুযোগ দাও, একটা মানুষ বারবার সরকারের কাছে আবেদন করেছেন আমার মা অসুস্থ, আমাকে একবার বাড়ি যেতে দাও, সরকার থেকে একটা থানা থেকে আরেকটা থানা, একটা জেল থেকে আরেকটা জেলে দিয়েছে। একটা মানুষের গোটা মুখে দাঁড়িয়ে হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে দাঁড়ানোর মতো অবস্থায় নেই, তাকে সেই সময় কোর্টে নিয়ে যাচ্ছে একজন সাংবাদিক। এই পশ্চিমবঙ্গে 2011 পরিবর্তনে যার একটা নির্দিষ্ট ভূমিকা ছিল, পশ্চিমবঙ্গে 2011 মন্ত্রিসভা তৈরির সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে 4 জন সেদিন উপস্থিত ছিলেন, মানে এখনো মন্ত্রীরা বলেন, সেই বৈঠকে পর্যন্ত যে কুণাল ঘোষ উপস্থিত ছিলেন, যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, সে এক মুখ দাঁড়িয়ে গিয়ে সাংবাদিকদের কিছু একটা বলতে চাইছে, সে মানুষটাকে বলতে পর্যন্ত দেওয়া হয়নি। এত অমানবিক আচরণ সরকারের, এত অসহিষ্ণু আচরণের কথা আমরা বারবার তুলে ধরেছি। আমাদের সঙ্গে কুণাল ঘোষের কথা বলে উনি এখন বলছেন আমাদের বিরুদ্ধে, আরো বলবেন, গণতন্ত্রের তাকে স্বাগত জানাচ্ছে, উনি যত বলবেন সেটা হয়তো বিজেপির পক্ষে মঙ্গল হচ্ছে। আমরা তাকে ভালো রাখতে চাই, ভালো দেখতে চাই, তাকে আরো সক্রিয় দেখতে চাই, তাকে আরো আমরা ভোকাল দিতে চাই। সমিতা, আজকে থেকে অফিসিয়ালি নমিনেশন শুরু হলো 2রা মার্চ, 9 মার্চ অব্দি প্রথম দফা
মনোনয়ন দেওয়া, সেক্ষেত্রে প্রথম দফার প্রার্থীদের প্রার্থী তালিকা বিজেপি কবে প্রকাশ করছে? বিজেপির তো প্রার্থী তালিকা হট করে রাজ্য থেকে হয় না, আমাদের নির্দিষ্ট প্রক্রিয়া আছে। বিজেপি প্রার্থী তৈরি আছে, প্রার্থী তালিকাও তৈরি আছে, ঠিক দিনক্ষণ দেখে আমরা চালি। সারা বাংলা জুড়ে রব উঠেছে খেলা হবে খেলা হবে, তো সেই খেলার পরিপ্রেক্ষিতে কিরকম খেলা উঠে আসবে বলে মনে হচ্ছে? আমি বলছি ভোটের পরে দেখা হবে।